শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনায়। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো গতকালই বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠিত হয়েছে গতকাল, এবং আজকে প্রথম দিন সরকারের নানা অ্যাক্টিভিটিস ছিল, এবং রাতে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই দুটো বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ঠিক বাঁ পাশে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মঞ্জু ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও আছেন মুস্তফা ফিরোজ, সম্পাদক ভয়েস বাংলা এবং সিনিয়র সাংবাদিক, সবার পরিচিত মুখ। ফিরোজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা মোস্তফা ফিরোজ দীপু, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাংবাদিক হিসাবে আপনার মূল্যায়ন কি? গতকাল যে মন্ত্রিসভা গঠিত হলো, 50 সদস্যের মন্ত্রিসভা এবং 10 সদস্যের উপদেষ্টা পরিষদ, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব। উনি কেন ডাক পেলেন না সেটাও বলতে পারেন উনি চাইলে। আমরা ওনার কাছ থেকে ধন্যবাদ মঞ্জু ভাই, অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, বড় ভাইয়ের মতন, লম্বা সম্পর্ক। যাক, এখন যে বিষয়টা, মন্ত্রিসভার আকারটা পছন্দ হয়নি, এত বড় দরকার ছিল না। কারণ আমরা দেখছিলাম যে 35-37 বাড়ি প্রস্তুত করা হয়েছে, তো ভাবছিলাম যে এরকম একটা স্মার্ট একটা মন্ত্রিসভা হবে, খুব কম সংখ্যক, যেখানে মিশেল থাকবে নতুন পুরনো। যখন নাকি বড় করলো, তখন আমার কাছে মনে হচ্ছে আচ্ছা, এ নাই কেন, ও নাই কেন, গয়েশ্বরচন্দ্র নাই কেন, মির্জা আব্বাস নাই কেন, ডক্টর মঈন খান নাই কেন, ডক্টর খন্দকার মোশাররফ নাই কেন, আরও অনেকজন। আবার যখন আমি এগুলি বললাম আমার ভিডিওতে, তখন আবার অনেকে আবার টেলিফোন করে বললো, ভাই আমার নামটাও বললেন না কেন। তো সেই জন্য আমি বলতে বলতে দেখলাম যে অনেকের নাম বলা যায়, যেমন ফজলু ভাই, ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তিনিও থাকতে পারতেন। আমাদের খোকন ভাই, নাজিমউদ্দিন আলম, বড়ই যখন হলো, তার মধ্যে আবার উপদেষ্টাও যুক্ত হলো, সব মিলে প্রায় 60 জন প্রধানমন্ত্রী সহ। হ্যাঁ, তারপর আবার এখন চাপের মধ্যে যদি আরও 8-10 জন হয়ে যায়, তাহলে 70 হয়ে যাবে। ঠিক এইটা ছাড়া যারা আসছেন তাদের ব্যাপারে কারোরই নেই, কিন্তু দরকার ছিল না। তো এখন ওই আকাঙ্ক্ষাটা হয়ে যাবে কি, অন্যরাও আরও 100 জন মনে করবে যে আমারও মন্ত্রী হওয়া না। এখানে একটা কথা বলা হয়, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যেটা বলা হচ্ছে যে এখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী প্রায় সমসংখ্যক। আপনি দেখেছেন যে 25 জন আর 24 জন, 25 জন ফুল মিনিস্টার এবং 24 জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। তো যাদের অভিজ্ঞতা আছে, মূলত তাদেরকে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব, আপনি ভালো করেই জানেন যে মন্ত্রী থাকলে ওইখানে প্রতিমন্ত্রীর আসলে কাজকর্ম অনেক কমে যায় আনুষ্ঠানিকভাবে, কিন্তু মন্ত্রীর রেসপন্সিবিলিটি থাকে, রুলস অফ বিজনেসে তাই বলা আছে। আর যে মন্ত্রণালয়ে মন্ত্রী নেই, সেখানে হয়তো প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন, তারা ক্যাবিনেটে পার্টিসিপেট করতে পারেন এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত, ফাইল সিগনেচার থেকে শুরু করে সব বিষয়ে। তো এখানে বলা হচ্ছে যে জুনিয়র যে সেকশনটা, যারা একবারে নতুন, তাদেরকে ট্রেন্ড আপ করা, অনেকটা তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে প্রস্তুত করা, এটা হচ্ছে এই রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে না, কারণ মাত্র 9 জন হচ্ছে আগে মন্ত্রিত্ব করেছেন, বাকি 41 জনই না মন্ত্রিত্ব না করলো। তারা মেয়র ছিলেন, রাজশাহীর মেয়র ছিলেন, সিলেটের মেয়র ছিলেন, ব্যবসায়ী চেম্বার ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন, অনেক কিছুরই ছিলেন। ওটা দিয়ে কাভার হয় না। মোট কথা হলো যে ব্যয় সাশ্রয়, অনেক কিছু বিবেচনায় একটা প্রত্যাশা যে কম সংখ্যক হোক, এটা হলো প্রত্যাশিত ছিল। যাই হোক, এখন বড় হয়েছে, বড় করলেই যে খুব ভালো কাজগুলি হবে সেটা কিন্তু না, এটা সামলানো আবার মুশকিল হয়ে যায়। আবার কম্বিনেশনটা নাও হইতে পারে, তখন তো হিতে বিপরীত হবে। মন্ত্রী প্রতিমন্ত্রীর দ্বন্দ্ব, এটা তো বিএনপির ইতিহাসে অনেক পুরনো। আমরা সেই আকবর হোসেন, প্রয়াত আকবর হোসেন আর গয়েশ্বরচন্দ্র রায়ের এটা জানি যে কি পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন অফিসে যাননি গয়েশ্বর, ব্যাপার আছে, অনেক প্রতিমন্ত্রী ফারুক লোক মিলনের প্রবলেম ছিল, সব জায়গায় ছিল। এমনকি স্থানীয় জিয়াউল হক জিয়া, মানে মানান ভূঁইয়ার, হ্যাঁ। তো এই কম্বিনেশনটা এমনিতেই বিএনপিতে তো হলো, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, ওই কম্বিনেশন নেই। এটা তো জামাতের মন্ত্রিসভা হইলে। আপনি তো বিএনপির ভিতরের অনেক খবরও রাখেন, যোগাযোগও আছে, মানে আপনার ধারণাটা কি, মানে এই দিকে কেন গেলেন নতুন প্রধানমন্ত্রী? এটা আমার মনে একটু মানে এক্সপেরিমেন্ট, এটা হয়তো নাও থাকতে পারে, হয়তো সবাইকে দিয়ে এখান থেকে একটা দেখবে যে পারফরমেন্স কেমন হয়, তখন হয়তো
ছেটে ফেলে দেওয়া হতে পারে। ছেড়ে ফেলে দেওয়া হতে পারে, এরকমও হতে পারে। আবার যদি সত্যি সত্যি সুন্দর কম্বিনেশনের মাধ্যমে পারফর্ম করতে পারে তাহলে তো ভালো, কাজের তো আর শেষ নেই। তো যাক, এখন জি। যেহেতু চূড়ান্ত মতামত দেওয়া যাবে না, কিন্তু এই ক্যাবিনেটের সবচেয়ে যে আলোচনাটা হচ্ছে খলিলুর রহমানকে নিয়ে, এটাকে নিয়ে আমি একটু বলবো। জি জি বলেন। এখানে যেটা হচ্ছে যে উনি আসছেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আসতেন তাহলে এত আলোচনা হতো না। উনি আসছেন অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে এমনিতেই বিএনপি বলতো যে এই অমুক অমুক জামাত, আর জামাত বলতো অমুক অমুক বিএনপি। সেখানে উনি এসে তো প্রমাণ করে দিলেন জামাতের কথা তাহলে সত্য, যে হ্যাঁ তাহলে বিএনপির পারপাস সার্ভ করতেছে। আবার সেটা তো দুই পক্ষেরই ছিলেন লোকজন, না, তাহলে তো প্রতিনিধি কিংবা এইটা যোগাযোগ এক অনেকেই বছর জানে। পরে যদি আসতেন বা 6 মাস পরে যদি যোগ দিতেন তাহলে হয়তো এই আলোচনাটা হতো না। একদম বিলুপ্ত হওয়ার সাথে সাথে তিনি আবার এখানে আসাতে সমালোচনা হচ্ছে যে বিএনপির মধ্যে লোক তো কম নেই, তাহলে উনি আসলেন কেন? তাহলে উনি কি হয়তো যোগ্য ভারতের লোক প্রতিনিধি কিংবা নাকি যোগাযোগ এগুলো যুক্তরাষ্ট্রের হয়তো প্রতিনিধি? করতে পারে নাই, মানে তার চেয়ে বেটার চয়েস হয়তো ছিল না সেটা আমি দলের মধ্যে। পারসেপশনগুলি বলছি যে মিশ্র প্রতিক্রিয়াটা ওনাকে নিয়ে, যে ওনার এত অপরিহার্য হয়ে গেল কার জন্য, ভারতের জন্য নাকি আমেরিকার জন্য, এই আলোচনাগুলো কিন্তু চলছে। আপনার কাছে আবারও আসবো দীপু ভাই। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাইয়ের কাছ থেকে এই একই প্রশ্ন, যে আপনি ক্যাবিনেট নিয়ে কি প্রথম বলবেন? হচ্ছে যে এত বড় একটা নির্বাচন, এত গ্যাপ দিয়ে আসার পরে সবার মধ্যে তো একটা আকর্ষণ ছিল যে কেমন মন্ত্রিসভা তারেক রহমান করেন আর কি। প্রথমত হচ্ছে যে এখানে সিনিয়র এবং জুনিয়রের একটা কম্বিনেশন হয়েছে। দিবু ভাই যেটা বললেন যে বড় মন্ত্রিসভা সবসময় যে খারাপ বিষয়টা তা না, কিন্তু যদি আপনি ওয়ার্ক ডিস্ট্রিবিউশন না করেন তাহলে এখানে দেখলাম যে একটু হিজিবিজি মনে হয়েছে, কারণ একজনের কাছে 3টা মন্ত্রণালয় আছে, আচ্ছা, আবার একজন প্রতিমন্ত্রী। এটা নিয়ে আর একটা কথা বলা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলোতে সরকারের একটা, এই নতুন সরকারের একটা প্ল্যান আছে, এটা আমরা শুনেছি এর আগেও, যে এগুলাকে অ্যামালগেটেড করা হবে, এক জায়গায় নিয়ে আসা হবে, একটু রিকনস্ট্রাক্ট করা হবে মিনিস্ট্রিগুলো। এটা আমাদের প্রস্তাব কাজের ছিল। সুবিধা সংস্কার কমিশনে আমাদের কমিশনেও প্রস্তাব ছিল এটা, ছিল। এক্স্যাক্টলি। সংস্কার কমিশনে আমরা এই প্রস্তাবটা দিয়েছিলাম যে এত বড় মিনিস্ট্রি, এতগুলো মিনিস্ট্রি রাখার, এতগুলো অধিদপ্তর রাখার দরকার নাই। এগুলোকে কমিয়ে আনতে হবে, ছোট করে আনতে হবে এবং দায়িত্ব কনসেন্ট্রেটেড করতে হবে। এখন সমস্যা যেটা হচ্ছে, প্রথম হচ্ছে বিএনপি তো বহু নেতা জমা হয়ে গেছেন, 17 বছর গত 17 বছরে জুনিয়র সিনিয়র মিলে জমা হয়ে গেছেন। যেমন দিবু ভাই যে যাদের কথা বললেন, সিনিয়র মন্ত্রী যারা ছিলেন আগে, তারা অভিজ্ঞ ঠিক আছে, কিন্তু তারা তো বয়সের ভারে কিছুটা তো তারা কিছুটা আক্রান্ত। সেই বিবেচনায় আমার ধারণা যে তাদেরকে নেওয়া হয়নি অন্য কোনো কারণ না, তাদের বয়সের কারণেই মূলত। অনেকে, আমি সবার কথা বলছি না। উপদেষ্টাদের জায়গাও আমি যেটা দেখলাম যে কিছু কিছু উপদেষ্টা নিয়োগেই বোঝা যাচ্ছে যে ওনাদের একটা পার্টিকুলার জায়গা আছে। যেমন ধরেন রাশেদ তিতুমিরকে নেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে ওনাকে অর্থনৈতিক বিষয়ে রাখা হবে, কিন্তু অর্থমন্ত্রী তো আপনি একজন সিনিয়র মিনিস্টারকে দিয়েছেন, জি, তার সাথে আবার একজন প্রতিমন্ত্রী দিয়েছেন, তাহলে উপদেষ্টা, মন্ত্রী, আবার আপনার প্রতিমন্ত্রী, ঠিক তেমনিভাবে আপনি বিভিন্ন ফরেন জায়গায়। মিনিস্ট্রির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, 3 জনই ইনফ্যাক্ট। হ্যাঁ, তো এই জায়গাটা ব্যাপারটা যেটা দেখা যাবে যে উপদেষ্টাদের যদি কোনো কাজ না থাকে, মানুষ একটা সময় মনে করবে। একটা সময় আপনার মনে থাকার কথা, আমাদের মুন্নু সাহেবকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছিল। তো দপ্তরবিহীন মন্ত্রী করলে মানুষ চিন্তা করে যে কি ব্যাপার, এটা আবার কেন, কোনো দপ্তর নাই, ওনার কোনো কাজ নাই, কেন করা হলো? তো এনিওয়ে, আমি যেটা মনে করি যে আমরা চেয়েছিলাম তারেক রহমান এবারে যে কর্তৃত্বটা পেয়েছেন, নেতৃত্বটা পেয়েছেন, এটা একটা রিফর্ম করার ওনার কিন্তু অথরিটি তৈরি হয়েছিল। কারণ এত মুন্নু সাহেবের মেয়েও কিন্তু এবার আছেন ক্যাবিনেটে। উনি আছেন, ওনার তো পার্টিকুলার, উনি তো মানিকগঞ্জের সভাপতি। ওনাকে দেওয়াতে আমি খুব খুশি হয়েছি, কারণ আমি মনে করি যে উনি যোগ্য একজন। পলিটিক্স করছেন দীর্ঘদিন ধরে, এবং আমরা তো একটু চাচ্ছিলাম যে নারীদের অন্তর্ভুক্তিটা একটু বেশি হোক, কারণ বিএনপিতে প্রচুর যোগ্য নারীরা আছেন, তাদেরকে কিন্তু অ্যাকোমোডেট করার। 3 জন আসছেন ক্যাবিনেটে, 3 জন এমপি হয়ে নির্বাচিত। আমাদের খুবই প্রিয় মানুষ জাহিদ ভাই, ওনাকে কেন নারী এবং শিশু মন্ত্রণালয় দেওয়া হলো সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, তো এখন ওই জায়গাটায় আমি যেটা বলি যে এখানে যদি কাজ ভাগ করে দেওয়া না হয়, প্রতিমন্ত্রীদের কাজ যদি আলাদা করে দেওয়া না হয়, আমি যতটুকু জানি রুলস অফ বিজনেসে, আমার অত জানা নাই, আপনি ভালো জানবেন, আপনি সচিবালয়ে কাজ করেছেন মনে হয় আগে। সচিবালয়ে না করলেও দীর্ঘদিন সরকারের অ্যাক্টিভিটিসগুলো কাজ করছে। দিবু ভাই আমার চেয়ে বেশি জানেন এই বিষয়ে। তো এই রুলস অফ বিজনেসে আসলে মেইনলি মন্ত্রীদেরই আছে, মন্ত্রী ডেলিগেট করেন রুলস অফ বিজনেস। রিসেন্টলি যদি এর মধ্যে মেজর কোনো চেঞ্জ না আসে, তাইলে এটাই ছিল যে মন্ত্রীরাই মেইনলি ফাংশন করবে। এটা আমার মনে আছে যে প্রতিমন্ত্রী না গেলেও চলে। সৈয়দ আশরাফ সাহেব যখন মিনিস্টার ছিলেন, এলজিআরডি, উনি কিন্তু পুরো দায়িত্বটা প্রতিমন্ত্রীকে দিয়ে দিয়েছেন, ডেলিগেট করে দিয়েছেন। প্রতিমন্ত্রী সব ফাইলটা সাইন করতে, উনি খুব বেশি প্রজেক্টে ইনভলভ হতেন না, কারণ
উনি একটু সততার জায়গায় উনি একটু স্ট্রিক্ট ভালো ছিলেন। শিখছেন। তো এখানে আমি যেটা দেখি যে আমি একটা আশঙ্কা করি যে মন্ত্রীদের সাথে প্রতিমন্ত্রীদের একটা দূরত্ব তৈরি হতে পারে, জি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে দায়িত্ব যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা আলাপ করে যদি দায়িত্ব ভাগ করে দেওয়া না হয়, তাহলে সেখানেও কিন্তু যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয়ে যেহেতু একজন অভিজ্ঞ লোককে আপনি দিয়েছেন, এখানে একজন ফুল মিনিস্টার, এরপর অনেকগুলো অধিদপ্তর আছে, সচিব আছে, এখানে আরেকজন প্রতিমন্ত্রী খুব বেশি প্রয়োজন আছে মানে ছিল বলে আমার মনে হয় না। তো হয়তো এখানে কারিগরি শিক্ষা আলাদা আছে, প্রাথমিক শিক্ষা আছে, অনেকগুলা না, আপনার কারিগরি তো শিক্ষার জন্য আছে। আলাদা সচিব আছে, এখানে কিন্তু দেখেন 2-3 জন সচিব কাজ করতেছে। এখন কিন্তু মানে আপনার সেক্রেটারি আলাদা আছেন, সেক্রেটারি অনেকগুলো এক মিনিস্ট্রিতে 3-4 জন করে সেক্রেটারি আছেন, সেক্রেটারি আছে। কনসার্ন ইয়েতে। মানে ফরেন মিনিস্ট্রি ফাইন্যান্স 5 জন মিনিস্ট্রিতে, ফাইন্যান্স এন্ড প্ল্যানিং এ তো অনেকগুলো সচিব। জি। তো এই জন্য 5 জন আছে। আমি যেটা মনে করি যে একটা হতে পারে উনি অ্যাকোমোডেট করার চেষ্টা করেছেন, যে জাতীয় সরকার করার কথা বলেছিলেন, সেজন্য বিভিন্ন দলের মন্ত্রীদেরকে নিয়েছেন। তবে এটা সত্য যে এবার মন্ত্রীদেরকে মানুষ কিন্তু খুব সিরিয়াসলি অবজার্ভ করবে, কারণ এখন যেই ট্রান্সপারেন্সির পিরিয়ডটা আসছে, আপনি দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে কিন্তু সিরিয়াস লেভেলের মানুষ খুব কনসার্ন ছিল, মানুষ খোঁজখবর নিয়েছে। জি জি। এবং এখন সোশ্যাল মিডিয়ার যুগে তাৎক্ষণিকভাবে কোনো ঘটনা কেউ কিছু বলা মাত্র কিংবা করা মাত্র এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়াতে চলে আসবে। সুতরাং কোনো না কোনোভাবে এই সরকারের কিন্তু বড় চ্যালেঞ্জ হবে দুর্নীতির বিষয়টাকে ট্যাকল করা। তো আমি যেটা মনে করি, আমার সার্বিক বিচারে মন্ত্রী পরিষদটা পছন্দ হয়েছে, যেহেতু সিনিয়র জুনিয়রের কম্বিনেশন আছে, ওয়ার্ক ডিস্ট্রিবিউশনের ঝামেলাটা যদি করা যায়। আর বিএনপির মধ্যে আমি যেটা মনে করি যে যারা মন্ত্রিত্ব পান নাই, মন্ত্রিত্ব হওয়ার মতো লোক ছিলেন, তাদের মধ্যে একটা ক্ষোভ বা একটা অসন্তোষ তৈরি হতে পারে যে অনেকে ছিলেন মানে বিভিন্ন বিষয়ে খুব অভিজ্ঞ, জি। ঠিক আছে, বিভিন্ন বিষয়ে সবাইকে তো আর নেওয়া সম্ভব হবে না, নতুনদেরকে তো সুযোগ দিতে হবে। আপনি যাই বলেন না কেন, বিএনপির মতো দল 211 আসনে তারা শপথ নিয়েছে কালকে, তো 211 জনকে তো আপনি যদি 20%ও দেন, তাও তো। আপনি ডক্টর খলিলের নিয়োগ সম্পর্কে কিছু বলতে চাচ্ছিলেন। না, ডক্টর খলিল যোগ্যতার দিক থেকে ফরেন মিনিস্ট্রি যে দায়িত্বটা উনি পেয়েছেন, এটা আমি এই টোটাল মিনিস্ট্রির মধ্যে আমি মনে করি এটা ওনার জন্য পারফেক্ট একটা দায়িত্ব। এবং ওনার যে রেকর্ড, ওনার যে চাকরির একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট হিসেবে উনি কাজটার জন্য যথেষ্ট যোগ্য, হতে কোনো সন্দেহ নাই। এবং রিসেন্ট পারফরমেন্স ইন্টিম গভর্নমেন্টের আমলে ওনার যে ট্রেড নেগোসিয়েশন, আমেরিকার সাথে যে ট্রেড নেগোসিয়েশনের, এটা তো ওনার একটা ক্যাপাবিলিটি বলা যায়। রিসেন্ট কিন্তু তৌহিদ সাহেবের সাথে ওনার একটু ঝামেলা ছিল, সেটা ছিল, কিন্তু যতটুকু জানি। কিন্তু ট্রেড নেগোসিয়েশনটা তো বলা যায় যে ওনার একক কৃতিত্ব। ওই যে আমেরিকার সাথে যেটা ট্যারিফটাকে 35 থেকে 20-তে আনা, 19-এ আনা, সর্বশেষ এগ্রিমেন্ট করা, এটা তো ঘটনা হচ্ছে ডক্টর খলিলের যে অ্যাসাইনমেন্ট ছিল এর বাইরে তো ওনাকে কিছু কাজ দেওয়া হয়েছে। যেমন ধরুন উনি নিরাপত্তা উপদেষ্টা, উনি রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, কিন্তু এর বাইরে কিন্তু উনি কাজগুলো করেছেন, যেটা তৌহিদ সাহেবের সাথে কিছুটা ক্ল্যাশ হয়েছে, যে এটা ওনার দায়িত্ব, উনি কেন করছেন, এটা তো প্রফেসর ইউনূস ওনাকে অ্যাসাইন মানে তৌহিদ সাহেব রুটিনগুলো করছিলেন, উনি কিছু স্পেশাল এনভয় হিসেবে, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখন যেটা হয়েছে আমি মনে করি এটা তারেক রহমান সাহেবের গুড চয়েস, বাট প্রশ্ন যেটা দেখা দিয়েছে, যেটা দীপু ভাই প্রশ্নটা তুললেন, যে যেহেতু বিএনপি নিজেই ওনার ব্যাপারে কথা তুলেছিল যে ওনার দ্বৈত নাগরিকত্ব আছে, উনি বিদেশি নাগরিক, কারণ এগুলোর ব্যাপারে উনি জবাবও দিয়েছেন। আজকে উনি একটা প্রেস ব্রিফিং করেছেন, উনি জবাবগুলো দিয়েছেন। এটা উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, উনি আসলে বিদেশি নাগরিক না, ওনার কোনো পাসপোর্ট নাই, এটা আমি জানি, উনি আমাকে নিজেও বলেছেন কয়েকবার। প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো এই অভিযোগগুলো করেছে ওনার বিরুদ্ধে, বিএনপি ওনার পদত্যাগও দাবি করেছে কোন একটা অকেশনে একবারই। হ্যাঁ, এখন এখানে প্রশ্নটা কেন আসবে আমি আপনাকে বলি। যেহেতু জামাত একটা নিউজ হয়েছিল যে ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করতে চেয়েছিল, জামাত এটা আপত্তি তুলেছে। এখন যেটা দেখা যাবে যে এখানে মনে হবে যে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট তৈরি হয়েছে, যে জামাত যেহেতু ওনার বিরোধিতা করেছে, বিএনপি ওনাকে খুব কাছে টেনে নিয়েছে, এবং এটার ফলশ্রুতিতে উনি আজকে আমি দেখলাম যে একটা উনি যখন মন্ত্রণালয়ে ব্রিফ করছেন, তখন ওনাকে সম্ভবত সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনার ইলেকশন ম্যানিপুলেশনে আপনার কোনো হাত আছে কি না, ইত্যাদি ইত্যাদি। উনি অবশ্য বলেছেন যে ভোট গণনা করে দেখেন, ইত্যাদি প্রশ্নটা। তো এখন আইনগত কোনো বাধা আমার কাছে মনে হয় না, নাই, আইনগত কোনো বাধা নেই, কিন্তু যেটা হয় মোরাল জায়গা থেকে একটা প্রশ্ন, একটা পারসেপশন, এত মানে দিন পরে একটা এত বড় একটা নির্বাচনের না, কিন্তু আমরা তো এমনও শুনেছিলাম যে আরো 3-4 জন উপদেষ্টাও এটাতে অন্তর্ভুক্ত হতে পারেন,
নতুন সরকারে, এমন কথাও কিন্তু চাওয়ার হয়েছিল রেজাল্ট ইলেকশন হওয়ার পরে। আমরা কিন্তু- যদিও শেষ পর্যন্ত শুধু ওনাকেই দেখলাম, আর উনি কিন্তু সরাসরি উপদেষ্টা ছিলেন না, উনি কিন্তু অথ বাউন্ড অ্যাডভাইজার না। মন্ত্রীরা এবং উপদেষ্টারা যেমন অথ নেন, শপথ নেন, উনি কিন্তু কোনো শপথ নেন নাই, শপথ নেন না। এবং উনি ওই অ্যাডভাইজার হিসেবেই ছিলেন। Anyway, হ্যাঁ, এটা সত্য, কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা ভবিষ্যতে এই দাবিটা তুলব যে যারা অ্যাডভাইজার হবেন, আমরা যেরকম বলি না যে একজন লোক অবসরে যাওয়ার 3 বছরের মাথায় তিনি প্রার্থী হতে পারবেন না, এই ধরনের একটা আইন আছে তো। না, কেয়ারটেকার গভর্নমেন্ট বিলে আপনারা যদি আবার এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের বিলে সেটা ছিল, এই জিনিসটা- কিন্তু এখনকারটা তো আর কেয়ারটেকার গভর্নমেন্ট হয় নাই, কিংবা সংবিধান অনুযায়ী এটা ইন্টারিম গভর্নমেন্ট আলাদা ছিল, কেয়ারটেকারের বিলে এটা ছিল। আমার কথা হচ্ছে যে আইনে কি লেখা আছে সেটা প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে একই ধারার একই নেচারের কাজ। তো আপনি কেয়ারটেকারে যিনি কাজ করছেন উনিও তো একটা স্বার্থ সংশ্লিষ্ট, উনিও তো ওনার সময়কার একটা নিরপেক্ষ ভূমিকার জন্যই তো ওনাকে ওই মানে ব্যারিয়ারটা দেওয়া হয়েছে। তো সুতরাং আপনি আইনের মার প্যাচে খলিল সাহেবের নিয়োগের কোনো সমস্যা নাই, জি। কিন্তু নৈতিকতার মার প্যাচে এটা সমস্যা। ধরেন আপনি একজন সাংবাদিক, এখন আপনি- দেশের স্বার্থে যদি এটা ভালো হয় থাকে, না, আমি তো সেটা বললাম, আমি তো পার্সোনালি মনে করি, পার্সোনালি বলেছেন গুড পার্সোনালি চয়েস, মনে করি যে Good খলিল choice, সাহেবকে absolutely. নেওয়াটা একটা সাহসী সিদ্ধান্ত হয়েছে, খলিল সাহেবকে এই দায়িত্বটা দেওয়াটা একটা পারফেক্ট চয়েস হয়েছে। কিন্তু নৈতিকতার প্রশ্নটা এবং ওই যে যেটা পারসেপশনের জায়গাটা আসছে, যেমন এখন সবাই ইজিলি বলবে যে ইলেকশন ম্যানিপুলেশনে বা ইলেকশনের ফেভারে রিলেটেড কিছুতে উনি ছিলেন না। এনিওয়ে, আমরা একটা ভিন্ন অন্য একটা পরবর্তী আলোচনাটা একটু যেতে চাই দীপু ভাই আপনাকে দিয়ে, মুস্তাফা ফিরোজ, যেটা যে আজকে সরকারের, আমরা তো ক্যাবিনেট নিয়ে বললাম, ক্যাবিনেটের এই আকার নিয়েও আপনি বললেন। এখন সরকার আজকে দায়িত্ব নিয়েছে এবং কালকে তার আগেও একটা এই শপথ গ্রহণ নিয়ে কালকে যে নাটকটা হয়েছে, এবং শেষ পর্যন্ত সবাই শপথ নিয়েছেন, কিন্তু বিএনপির এমপিরা একটা শপথ নিয়েছেন, অন্যরা দুটো শপথ নিয়েছেন। আপনি কিভাবে দেখেন এটা? হ্যাঁ, এটা তো অবশ্যই জিনিসটা ভালো হয়নি। এটা বিএনপির একটা কৌশলী অবস্থান ছিল। এই অবস্থানটা যেহেতু সরকারি দল, তার রেসপন্সিবিলিটি ছিল আগের দিন প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে জানানো যে আমরা নিচ্ছি না, কিন্তু ওই যে সব পত্রিকার রিপোর্ট ছিল যে একটা ধোঁয়াশা, নেবে কি নেবে না। কারণ এটা সালাউদ্দিন সাহেব আগের দিনই একটা ব্রিফিং এটা বলেছিলেন, হ্যাঁ, যে, কিন্তু একদম ওই কথাগুলো পরিষ্কারভাবে বলেছিলেন বলেনি যে কিন্তু আমরা আগে। নেব না, ওইভাবে নেব না টার্মটা ইউজ করে বলছে, অনেকগুলো ধাপ আছে, এগুলো পার হলে পরে এটা নেওয়ার বিষয়টা হ্যাঁ, আসবে। ওটার ভিত্তিতে Right. আরো পরিষ্কার করলে, এবং পরিষ্কার শুধু করা না, যেহেতু মানে তারেক রহমান সাহেব গেছেন অপোজিশন লিডারের বাসায়, সেকেন্ড অপোজিশন লিডারের বাসায়ও গেছেন নাহিদ ইসলাম এবং শফিকুর রহমান, সুতরাং তাদেরকে মেসেজটা দেওয়া ছিল যে আমরা এটা করলে ভালো হয়, আমরা এটা করতে চাই, তাহলে এই জিনিসটা আর একটু ভালো হতো। কিন্তু দেখেন এখন একটা অচল অবস্থা। প্রথম দিকে কি আসলো খবর যে জামাতের কোনো নেতা বললেন যে যদি তারা দ্বিতীয় শপথ না নেয় তাহলে আমরা কোনো শপথই নেব না। তারপরে আবার পজিশনটা, তার মানে একটা Change হলো ওইরকম যে আমরা একটা নিলে সময়, দুটোই নিব। মানে এত আন্দোলন সংগ্রামের পরে এসে শপথ অনুষ্ঠানে এসে একটা ধাক্কা খেয়ে গেল, যার জন্য দেখেন ওই 10:40 হলো প্রথম শপথ, তারপরে কিন্তু একটা লম্বা গ্যাপে 12টার পরে সম্ভবত আধা ঘন্টা দেরি হয়েছে, 12টায় হওয়ার কথা ছিল, 11:30 দিকে হয়েছে। এনিওয়ে, এই- টাইমটাই এই- ছিল এই- 12টায়, জামাতের যে, time হ্যাঁ, ছিল। ঠিক ওইভাবে পরপর হয়নি। তো কালকের পর্বটা যদি সবাই মিলে শপথ নিত এবং তা আমরা তো পরে শপথ দেখলাম যে অনুষ্ঠানে সরকারের দিত। শপথ অনুষ্ঠানেও জামাত এবং এনসিপি বয়কট করেছে, তারা তো যায়নি সরকারের শপথ হ্যাঁ, যেটা। সেই জন্য বলছি যে পুরো এটাই ওই যে প্রথমে মানে ওই একটা crack ওই তৈরি হয়েছে, ধাক্কাটা একটা যদি scratch- না scratch হতো তাহলে তৈরি হয়েছে। ভালো হতো। এবং এটা হয় কি অনেক সময় কৌশলের চেয়ে বড় কথা হলো যে যেহেতু একটা আস্তায় না, কৌশলের চেয়ে আস্তায় ইভেন্টটা না। ঐতিহাসিক, জি। ইভেন্টটা ঐতিহাসিক, কারণ 15 বছর 16 বছর এইরকম লাগাতার এই যারা শপথ নিল প্রত্যেকেরই কিন্তু গায়ে রক্তের দাগ আছে, তাই না? জি, জি। তো সুতরাং এই ইভেন্টটাকে স্মরণীয় বরণীয় করার জন্য এবং বিতর্ক মুক্ত করার জন্য চমৎকার একটা কম্বিনেশনে যদি এক শপথ অনুষ্ঠানটা হয়ে যেত, সেটা প্রথম এখানে তো একটা শপথও- কথা বলা হয়, এটা আপনি এ ব্যাপারে আপনি কি বলবেন, যে বলা হয় যে বিএনপি তার অবস্থানটা বরাবরই এক জায়গায় আছে, বিএনপিকে অনেকটা চাপে ফেলে এই কিছু বিষয় শেষ মুহূর্তে, কারণ এখানে সালাউদ্দিন সাহেব বিএনপিকে রিপ্রেজেন্ট করেছিলেন, মঞ্জু ভাইয়ের কাছ থেকেও এই বিষয়টা শুনবো কারণ আপনি সরাসরি এখানে সম্পৃক্ত ছিলেন। তো সালাউদ্দিন সাহেব যেটা এর আগেও বারবার বলেছেন যে আমরা যেখানে সিগনেচার করেছি আমরা ওইখানে যা লেখা আছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, এটা উনি আগেও বলেছেন, কালকেও বলেছেন, একই কথাই উনি বলছেন যে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ইভেন তারেক রহমান সাহেব তার ইশতেহারে জাতির উদ্দেশ্যে ভাষণেও কিন্তু এই কথাটিই বলেছেন
এই নির্বাচনের জয়ী হওয়ার পর উনি ইলেকশনের আগের দিন যে ভাষণ দিয়েছেন ওইখানেও কিন্তু এই কথারই ওনার ছিল যে আমরা 31 দফা দিয়েছি, 31 দফার আলোকেই আমরা পরবর্তীতে আলোচনা হয়েছে, সংস্কার প্রস্তাব আসছে, আমাদের প্রস্তাবগুলো আসছে, আমরা প্রথম দিয়েছি 10 বছর আমরা দিয়েছি, এইগুলো কথাগুলো ওইখানে আসছে। এবং যেটা বলা হয়েছে যে যতটুকু আমরা 31 দফা দিয়েছি এবং যতটুকু আমরা স্বাক্ষর করেছি এইটুকু আমরা ইমপ্লিমেন্ট করব, তার বাইরটুকু নিয়ে বিরোধ। এবং যেটা বলা হচ্ছে যে এটা ঐক্যমত কমিশন এটাকে নিয়ে আসছে। আপনার না, এটা ঠিক, মানে বিএনপি তার স্ট্যান্ড থেকে সরেনি। বিএনপি বারবার বলছে যে তারা আউট অফ পার্লামেন্ট কোনো কিছু করবে না। পার্লামেন্ট নির্বাচন হবে, নির্বাচনের পর টোটাল বিষয়টা সংসদে যাবে, সংসদে যে আলোচনার ভিত্তিতে তারা করবে। এবং তাদের প্রায়োরিটিটা যেহেতু তারা 3-3.5 বছর আগে তাদের 31 দফার সংস্কার প্রস্তাবগুলো আছে, তারা ওইটাকে প্রায়োরিটি দেবে, তারা অন্য প্রায়োরিটি না, দেবে না। স্বাক্ষরিত বিষয়টার ব্যাপারেও কিন্তু তারা আপত্তি করে নাই। অনেকগুলো বিষয় এত নোট অফ ডিসেন্ট আছে, অধিকাংশ ক্ষেত্রে নয়টাতে নোট অফ ডিসেন্ট আছে। সুতরাং এটাকে এক ধরনের মানে ঐক্যের স্বার্থে, যেমন ডক্টর ইউনূসের সরকারের অনেকগুলো বিষয় কিন্তু তাদের ভালো লাগে নাই, কিন্তু প্রতিবাদও করেনি, তারা চেপে গেছে। যেমন জামাত ইসলাম পরিষ্কার মানে প্রতিবাদ শুধু করেনি, আন্দোলনও করেছে, তারা জোট করে 3টা দল মিলে আন্দোলনও করেছে। বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে বিএনপির ছিল কোনো রকমে একটা নির্বাচনটা করার পর পার্লামেন্ট বুঝবে এরকম একটা ভাব নিয়ে তারা কিন্তু পুরো সময়টা অতিবাহিত করেছে। এবং তারা খুব কমফোর্ট জোনে ছিল না। এই 8 মাস ফরেন সার্ভিস একাডেমিতে তাদের এই আলোচনার মধ্যেই বোঝা যাচ্ছিল যে এই বিষয়গুলির সাথে তারা একাত্ম না। অন্যরা যেমন একাত্ম, তারা মনে করছে যে আমরা জুলাই সনদ দিয়েই পার্লামেন্টের আগেই আমরা একটা সংবিধান রচনা করব, ওই রচনাটা তারা করতে চায়নি বিএনপি। আমি আপনার কাছে আসবো, মঞ্জু ভাইয়ের কাছ থেকে এই জায়গাটাতে শুনে আসি। আপনারা কি সব পার্লামেন্ট বাদ দিয়েই জুলাই সনদ আবার নতুন সংবিধান ওই 8 মাসের আলোচনাই করতে যাচ্ছিলেন, যেটা মোস্তফা ফিরোজ বলার চেষ্টা করছেন? এখানে এত জটিলতা নাই। সালাউদ্দিন ভাই বারবার এই জটিল বিষয়টা তোলেন এবং এটা আমরা ওখানেই ধরতে পেরেছি। জি, যে ধরেন প্রথম কথা হচ্ছে বিএনপি 31 দফা একটা প্রস্তাব দিয়েছে। জি, এই সংস্কার কমিশনে বা ঐকমত্য কমিশনে আমরা যে সংস্কারগুলো আলোচনা করেছি এগুলো প্রত্যেকটা 31 দফার মধ্যে আছে। এখন 31 দফার ব্যাখ্যা তো বিএনপি দেয় নাই। ধরুন বিএনপি বলেছে ফর্মুলা কি, প্রক্রিয়া এটা বাস্তবায়ন হবে। বিএনপি 31 দফায় বলেছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনবে তারা। এক্স্যাক্টলি, আমরা সংস্কার নীতিগত বিষয়টা বলছি, নীতিগতটা বলেছে। আমরা সংস্কার কমিশনে আলোচনা তুলেছি যে কি কি ভারসাম্য, প্রধানমন্ত্রীর কাছে কি ক্ষমতা থাকবে, রাষ্ট্রপতির কাছে কি ক্ষমতা থাকবে। তাহলে আপনি তো নীতির জায়গায়, তো এখানে আমরা বসেছি কেন, যে আরো এটাকে আরেকটু আগে নেওয়া, স্পেসিফিক করার জন্য। পলিসিটাকে যখনই আমরা প্রত্যেকটা ইস্যুতে স্পেসিফিক করতে গিয়েছি তখনই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, যার কারণে আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি আদতে সংস্কার চায় না। এখন দেখেন, আমাদের পুরো পজিশনটা ছিল যে আমরা সংস্কারটা করতে চাই। এখন সংস্কার করতে হলে যেহেতু যেগুলো সংবিধানের সাথে সম্পৃক্ত, অন্যান্য সংস্কার তো অধ্যাদেশ দিয়ে করা যাচ্ছে, অসুবিধা নেই। সংবিধানের সাথে যেহেতু পার্লামেন্ট নাই, সেই জন্য কিন্তু সাবস্টিটিউট হিসেবে আপনার গণভোটের প্রশ্নটা আসছে। কারণ গণভোট হচ্ছে মানে আমি আপনাকে বলবো মোর দেন পার্লামেন্ট, ঠিক আছে? কিন্তু বিএনপি তো এখানেই বলছে যে আপনি গণভোটের বিধান আপনার নাই, আপনি গণভোটটাই যে করছেন আদেশ জারি করে, সেইখানেই তো তারা প্রশ্ন তুলছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিধানও তো নাই, গণ অভ্যুত্থানও তো আমাদের বিধানের নাই, আছে না? তাই গণ অভ্যুত্থান দিয়ে তো আপনি শেখ হাসিনাকে সরাইছেন। প্রসঙ্গ হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যে এখানে একটা গণ অভ্যুত্থান ঘটেছে, কারণ শেখ হাসিনাও কিন্তু আমাদেরকে সংবিধান বলেই আমাদের উপর দুঃশাসন, স্বৈরশাসন, রাতের ভোট এগুলো চাপিয়েছে। ফলে এইটাকে আমরা সরাতে পারছিলাম না এই সংবিধানের কারণে। জি, এই জন্যই তো সংবিধানের উপরে উঠে গণ অভ্যুত্থান হচ্ছে মোর দেন কনস্টিটিউশন, গণভোট হচ্ছে মোর দেন মানে আপনার পার্লামেন্ট। সেই জন্য আমরা বলেছি যে এই গণভোটটা পরে কিন্তু বিএনপি তো রাজি হয়েছে গণভোটে। হ্যাঁ, রাজি তো অবশ্যই। গণভোট কিন্তু আমাদের সংবিধানে নাই। না, সালাউদ্দিন ভাই নিজেই সেখানে একটা মানে সংবিধানের অনুচ্ছেদের অংশ হিসেবে উনি বলছেন ঠিক আছে গণভোট করা যায়। তাহলে আপনি গণভোট করলেন, গণভোটে আপনার অধিকাংশ জনগণ যে রায়টা দিল, আপনি এখন জনগণের রায় মানবেন না? জনগণের অভিপ্রায় আপনি শুনবেন না? তা মানে আমরা যদি কালকের ওনার বক্তব্যটা ধরি, উনি তো মানবেন না বলছেন না। আমি বলছি যে এই প্রক্রিয়াটা আমরা পার্লামেন্টে আগে শেষ করে তারপরে এসে আমরা এটা শপথটা নেব। আমি সেটাই শপথ নেব না এই কথা বলেন। আমি বলছি জাহেদ ভাই, নীতির জায়গায় বিএনপি দ্বিমত করছে না, প্রসেসের জায়গায় দ্বিমত। এক্স্যাক্টলি, কথা হচ্ছে প্রসেস গুরুত্বপূর্ণ না নীতি গুরুত্বপূর্ণ। আপনার প্রসেস তো যেটা হচ্ছে আপনি পার্লামেন্ট যদি আবার সেটাকে
মানে ভেরিফাই করে দেয়, জি। তাহলে প্রসেস তো শুদ্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশে সামরিক শাসন হয়েছে না, জি সামরিক শাসনকে পরে আবার সেটাও তো পার্লামেন্ট রেটিফাই করছে। বৈধতা দিছে না। জি প্রফেসর ইউনূসের এই শাসনটা তো অবৈধ হয়ে যাবে যদি পার্লামেন্ট এটাকে রেটিফাই না করে। করে। এক্স্যাক্টলি। সেই জন্য বলছি যে এই জায়গাটায় সালাউদ্দিন ভাইয়ের এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করেছি যে আপনি বারবার সংবিধান ধারা উপধারা না এনে আপনি দেখেন যে আমরা একটা গণ অভ্যুত্থান হয়েছে, আমরা একটা সংস্কার করতে চাই, আমরা সব কিছুতে একমত হয়েছি, গণভোট নিয়েছি, গণভোটের আলোকে আপনি পার্লামেন্টকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যে এটার একটা চরিত্র হচ্ছে সে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, কারণ সংবিধান নতুন করে এত বড় একটা পার্লামেন্ট কিন্তু সংবিধান সংস্কার করতে পারে না, পার্লামেন্ট সংশোধন করতে পারে, অ্যামেন্ড করতে পারে। জি। সেই জন্যই পার্লামেন্টের আরেকটা দায়িত্ব দিতে হবে তাকে যেহেতু মৌলিক কিছু পরিবর্তন এখানে আছে, অনেকগুলো মৌলিক পরিবর্তনের প্রসঙ্গ আছে। সুতরাং বিএনপি আমি মনে করি এই প্যাঁচটা না তুলে তারা শপথটা নিয়ে নিলে খুব ভালো হতো। এখন যে জটিলতাতে দাঁড়াবে আমি আপনাকে বলি, এই যে বিএনপি শপথ নিল না, জি এখানে একটা জিদাজিদি তৈরি হবে এবং এই জিদ বিএনপি বজায় রাখার চেষ্টা করবে। এই বজায় রাখার চেষ্টা করলে এটা নিয়ে কিন্তু প্লিজ এটা নিয়ে সিরিয়াস লেভেলের আইনি বিতর্ক হবে, পার্লামেন্ট অচল অবস্থা কোর্টে দেখা যেতে দিবে, পারে, এটা কোর্ট পর্যন্ত গড়াবে, এটা কোর্টেও ফাঁসবে, অলরেডি তো এটা কোর্টে আবার চলেও রাজপথে গেছে, যাবে, এটা আবার রাজপথে যাবে। কেন আবার যাবে আমি রাজপথে আপনাকে বলি, কারণ 60 থেকে 70% লোক এই গণভোটে ভোট দিয়েছে, হ্যাঁ এর পক্ষে মতামত দিয়েছে। তো সো এখানে এইটা পিপলের কাছে যখন যাবে, পিপল কিন্তু নিজেকে ইগনোর ফিল করবে যে আমরা একটা রায় দিলাম, আমাদের একটা অভিপ্রায়কে, এটা বিএনপির কিন্তু রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। জনাব মুস্তাফিজুর, আপনি কি মনে করেন যে এই যে বিতর্কটা, এইটা যদি বিএনপি এখন সংস্কার আলটিমেটলি খুব দ্রুততার সাথে করে ফেলে, তাইলে কি এটা থেকে ওভারকাম করা যাবে, নাকি এটা কোর্ট রাজপথ পর্যন্ত, যেমন মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে এটাকে আসলেই এখন কোর্ট রাজপথ পর্যন্ত যাবে, নাকি বিএনপির দ্রুততার সাথে যদি এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলে তাইলে হয়তো এই বিতর্কটা বেশি গড়াবে না? কারণ তারা তো বলছে যে আমরা সংস্কার করব, তারা কিন্তু না করছে না। একটা বিষয় হয়তো আছে এখানে যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ হবে নাকি প্রপোর্শনেটি এতে হবে, এই বিতর্কটা কিন্তু একটা মেজর, আর অন্যগুলো তো খুব একটা মেজর কিছু না। আমি বলি এইগুলি হলো খুবই তাত্ত্বিক বিতর্ক, আইনি বিতর্ক, সাংবিধানিক বিতর্ক, কিন্তু পার্লামেন্ট যখন ফাংশন শুরু করবে এবং জনজীবনের যেই অনেকগুলো এখন ডিমান্ড সামনে চলে আসবে, ইস্যু সামনে আসবে, এইগুলো নিয়ে খুব একটা মানুষের মধ্যে আর থাকবে না। কি এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার যদি ঠিক থাকে, জিনিসপত্রের দামটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অন্য সমস্ত বিতর্ক আস্তে আস্তে কমে যাবে। এগুলি নিয়ে মানুষের মধ্যে কি সংস্কার, কি ওইগুলি কিছু বোঝে না মানুষ। সত্যিকার অর্থে সংস্কারের কয়টা পয়েন্ট নিয়ে মানুষ কি হবে, পিআরে আচ্ছা আমার কি হবে, মানুষের অনেক রকম প্রশ্ন। এগুলি যারা একদম রাজনীতির নীতি নির্ধারণী পর্যায়ে তাদের যে ভবিষ্যৎ দ্রষ্টা, কিন্তু মানুষকে যে ইনভলভ করা এই বিষয়গুলি আমার মনে হয় না যে এখন তো ফিগার আউট হয়ে গেছে যে এখন যদি এই আপনার পিআর পদ্ধতিতে হয় তাহলে বিএনপি পাবে 50টা কিংবা 51টা সিট, আর যদি আপনার ইয়েতে হয় তাহলে বিএনপি পাবে 76টা সিট, যদি প্রপোর্শনেট আসন ভিত্তিতে হয় তাহলে 76টা সিট পাবে। অনেক গ্যাপ এটার মধ্যে, এটাই তো একটা অন্যতম পিআর আর ইয়ের মধ্যে তফাৎটা। এটা কোনো কিছু এই যে পিআর টিআর কিছু হবে না, যেটা হবে এবং যেটা হওয়া দরকার সেটা হলো ভবিষ্যতের হলো একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রবর্তন করা। সেটা তো তারপরে এক্সিস্টিং যে কাঠামোগুলো আছে, পার্লামেন্ট তো অচল থাকে, এই পার্লামেন্ট যে সচল থাকে, বিভিন্ন কমিটিগুলো সচল থাকে, সেই প্রমাণগুলো করা দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে নিয়ে আসলে মানুষের মধ্যে সমস্ত ক্ষোভ চলে যাবে। এইগুলি ইস্যু নিয়ে আর রাজপথে আসবে না। আজকে সালাউদ্দিন আহমেদ বলছে মব কালচার শেষ, ফলে যখন তখন ইচ্ছে হলো আর যমুনা ঘেরাও করলাম, শাহবাগে যে বসে পড়লাম। আমার ধারণা যে আমি দিবুবের সাথে একটু দ্বিমত পোষণ করি দুটা বিষয়ে। দেখেন, শেখ হাসিনাও কিন্তু উন্নয়ন এগুলোকে প্রায়োরিটি দিয়েছিল, যে উন্নয়ন থাকবে, গণতন্ত্র নিয়ে তো মাথা ব্যথা থাকবে না, কিন্তু মাথা ব্যথা ছিল মানুষের, এবং মানুষের প্রমাণ হয়েছে জুলাই মানুষের মধ্যে আসছে। দিবুভাই যেটা বলছেন এটা আমার কাছে মনে হয় না, কারণ এই জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ এত বেশি মানুষকে টাচ করেছে। মানে হয়তো আপনি হয়তো বলতে পারেন যে সাধারণ মানুষ বোঝে না, ভাই সাধারণ মানুষকে এত ইগনোর করেন না, সাধারণ মানুষ বোঝে। সাধারণ মানুষকে যখন আপনি বলবেন প্রধানমন্ত্রী পরপর 2 বার থাকবে, 10 বছর থাকবে না, বেশি চান, সবাই 10 বছরের বেশি চায় না। মানুষ যখন বলবে যে প্রধানমন্ত্রী আর এর মধ্যে কি আপনি ভারসাম্য চান রাষ্ট্রপতির মধ্যে, মানুষ এটা বুঝবে না, কে বলছে আপনাকে বুঝবে না, মানুষ বুঝবে। হ্যাঁ, আপনি মানুষকে
হঠাৎ করে একদম দ্রব্যমূল্য কমাই দিয়ে খুব খুশি করতে পারবেন, বেতন বাড়াই দিয়ে খুব খুশি করতে পারবেন, বিষয়টা এমন না। শেখ হাসিনা এরকম বেতন বাড়াই দিয়ে অনেক খুশি করতে চাইছিল। কথা হচ্ছে যে মানুষ যখন গণভোটে ইনভলভ হয়েছে, মানুষের কাছে যখন যাবে যে আমাদের যে গণভোট দিলাম এটা কোনো লাভ হচ্ছে না, যেমন আপনি দেখবেন যে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটা কথা বেরিয়েছে, কিসের গণভোট টনভোট। আপনি এই ধরনের কথা যদি পিপলের কাছে যায়, পিপল মনে করবে কিরে ভাই, আমরা তো জনগণ হচ্ছে সার্বভৌম আমার রাষ্ট্রে, মানে আমার কথা গুরুত্ব থাকলো এই যে আজকে আমরা ভোটে গিয়ে জনগণের কাছে যেতে হলো কেন, আমরা সব কাজ বাদ দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম গত 2-3 সপ্তাহ, আমাদের তো পুরো জীবন মানে পানি পানি হয়ে গেছে মানুষের কাছে। এই যে জনগণের এম্পাওয়ারমেন্ট, জি জি, এইটা আমি যেটা মনে করি যে আপনি মানুষকে আর আলাউদ্দিনের চেরাগ তো আপনি দিতে পারবেন না, ঠিক আছে। ঢাকা শহরের জ্যাম যদি আপনি কমাতে না পারেন, জ্যামে বসে বসে আপনাকে গালি, তাহলে আমরা ওই আলোচনাটাই যাই, পরবর্তী আলোচনায়। যে আজকে আমরা দেখেছি যে নতুন সরকারের জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম দিনে অনেক অ্যাক্টিভিটিস আমরা দেখেছি সরকারের তরফ থেকে। ক্যাবিনেট মিটিং হয়েছে, সচিবালয়ে কিছু সিদ্ধান্ত আসছে, সব মন্ত্রীরা জয়েন করেছেন, তারা তাদের মন্ত্রণালয়ের ব্যাপারে প্রাইমারি কমেন্টসগুলো করেছেন। এবং রাতে আমরা যেটা দেখেছি, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ে আসছেন, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এর মধ্যে উনি 3টে বিষয়কে গুরুত্ব দিয়েছেন, যে রমজান, যেহেতু কাল রাত পোহালেই রমজান শুরু, তো রমজানে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এটা নিয়ে কেউ মজুতদারি করতে না পারে, মানুষকে কষ্ট না দেয়, অতি মুনাফার লোভ না করে, সেই কথাটি আসছে গুরুত্ব দিয়ে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথাটা আসছে। আর আরেকটা বিষয় যদি ওইভাবে গুরুত্ব দিয়ে বলি, যে রোজায় যাতে আনইন্টারাপ্টেড ইলেকট্রিক সাপ্লাইটা এনশিওর্ড হয়। তো এই 3টে বিষয়ে ক্যাবিনেট মিটিংয়েও এটা আলোচনা হয়েছে, আমরা শুনেছি। আবার জাতির উদ্দেশ্যে ভাষণেও এই বিষয়গুলোই মূল বিষয় ছিল। এর বাইরে আমরা দেখেছি যে ব্রিফিংয়ে পরে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, যে 180 দিনের একটা কর্মসূচি সরকার নিতে চাচ্ছে। তো সব মিলে মানে এই জাতির উদ্দেশ্যে ভাষণে একটা হচ্ছে যে জাতির উদ্দেশ্যে ভাষণে যেটা এসেছে এটা খুবই ইতিবাচক, কিন্তু রমজানের বিষয়টা আমি মনে করি বিএনপির জন্য একটা খুবই পজিটিভ দিক, যে এমন একটা সময়ে বিএনপি ক্ষমতায় রমজানটা পেয়েছে, দ্রব্যমূল্য বাড়ার সম্ভাবনা কম। কারণ এখন মানে আগের সরকারই যা করার করে গেছে, প্রস্তুতিমূলক কাজ। আগের সরকারের ট্র্যাক রেকর্ড গত রমজানে ভালো ছিল অফকোর্স, এবং ওনাদের যেই জায়গাটা, এটার মানে ওনাদের উত্তরাধিকার সূত্রে ওনারা একটা ভালো জায়গা পেয়েছেন। দ্বিতীয় হচ্ছে যেহেতু সাপ্লাই ভালো আছে এবং এখন তো শীতকালের শেষ সময়, সুতরাং উৎপাদনের জায়গা, শাক সবজি ইত্যাদি জায়গাটা আছে। ইলেকট্রিসিটির কনজাম্পশনের প্রেশারটাও একটু কম আছে, এখনো গরম সেভাবে শুরু হয় নাই। সুতরাং এই রমজানটা আমি মনে করি মানে নতুন সরকারের জন্য স্বস্তিদায়কই হবে বলে আশা করা যায়। একটা জায়গায় আছে, গত রমজানের ঈদে একটা ঈদ যাত্রাটা গত গভর্নমেন্ট খুব ভালোভাবে হ্যান্ডেল করেছিল। এবারটা এই গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ, তারা করতে পারবে কিনা। আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন হওয়া উচিত, কারণ মানে বিএনপির যেই জায়গাটা আমি থ্রেড দেখি, যে দেখেন তাদের নেতৃত্বের কন্ট্রোলটা লোয়ার লেভেলে কম। যেমন এখন দেখেন সহিংসতা হয়েছে, নির্বাচনোত্তর সহিংসতাটা কিছু কিছু জায়গায় খুব বেশি এটা মেনশন করার মতো আমার তো মনে হয় না। যে না যেটা হওয়া শুরু হয়েছিল এটাকে থামাইছে ওনারা, কন্ট্রোল করেছেন, এতে কিন্তু শুরু হয়েছিল একটা জায়গাটা। আপনার 2-4টা ঘটনা তো খুব আলোচিত হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আরেকটা জিনিস আমি দেখলাম, যে তারেক রহমান সাহেব কিন্তু হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য বলেছিলেন, মানে হায়ের রংপুরের জনসভায় উনি বলেছেন, কিন্তু বিএনপির লোকদের প্রচুর পরিমাণে না ভোট দেওয়ার প্রবণতা দেখেছি আমরা ফিল্ড লেভেলে। তার মানে হচ্ছে যে আপনার উপরের নির্দেশটা নিচের জায়গা পর্যন্ত ফলো আপ হয় নাই। এখন যদি এই মানে নিয়ন্ত্রণটা, চাঁদাবাজি এবং যে জায়গাগুলো থ্রেট আসে বিএনপির জন্য, কমপ্লেইন আসে যে জোর জবরদস্তি করা, চাঁদাবাজির সাথে রিলেটেড হওয়া, আমি কিন্তু প্রচুর এমপিকে দেখেছি উনি কিন্তু লোকাল লেভেলে সিরিয়াস লেভেলে এফোর্ট দিচ্ছেন যাতে এই বদনামিগুলো ওনাদের না হয়। তো এটা একটা ভালো দিক। কথা হচ্ছে এফোর্ট তো দিতে হচ্ছে আপনাকে, তার মানে আপনার দলের মধ্যে, আপনার লোকদের মধ্যে এই প্রবণতাটা আছে। আমি এটাকে পজিটিভলি আপনি যদি কন্ট্রোল করতে পারেন, থাকতেই পারে। কারণ আপনি উদ্যোগটা নিছেন কিনা এটা তো ভাইটাল, সরকার প্রধান হিসেবে। হ্যাঁ, এটা আমি যেটা মনে করি যে একদম সিরিয়াস লেভেলের কন্ট্রোল থাকতে হবে। সেজন্য আমি একটা প্রস্তাবও দিয়েছি যে বেগম খালেদা জিয়ার টেনিউরটা আপনাদের দুজনেরই মনে আছে, যে অপারেশন ক্লিন হার্ট করেছিলেন উনি, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ওনার দলের বিরুদ্ধে অপারেশনটা হয়েছিল, দলের লোকদেরকে বেশি করেছিলেন। এবং ওই সময় নাসিরউদ্দিন পিন্টুকে গ্রেফতার করা হয়েছিল, উনি হি ওয়াজ দি মেম্বার অফ দি পার্লামেন্ট। তো
তো এই জায়গা থেকে জনাব তারেক রহমান যদি মাননীয় প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী, উনি যদি এই ধরনের একটা কঠোর অবস্থান নেন, তাহলে আমি মনে করি এটা ফার্স্ট বিগিনিংটা খুবই ভালো হবে এবং এটা একটা সুষ্ঠু বার্তা পৌঁছে যাবে যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং ইয়ের ব্যাপারে। আরেকটা কথা মনে আছে আপনার, বিএনপি যখন ইন্টারিম পিরিয়ডে প্রায় 6-7 হাজার লোককে বহিষ্কার করেছিল, 7,000+, তখন ওনারা বলেছিলেন যে আমরা তো আমাদের দলীয় সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আইন শৃঙ্খলার কর্তৃত্ব তো আমাদের হাতে নেই। এখন সেটা বলার সুযোগ এখন তো সেটা নাই। আপনার কাছে আমি আসবো দীপু ভাই, এই ব্যাপারে মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এবং আরও একটা জিনিস এখানে অ্যাড করতে চাই যে আজকে আরও দুটো বিষয় আসছে গুরুত্ব সহকারে, জাতির উদ্দেশ্যে ভাষণেও আসছে এটা, যে বিএনপির এটা গতকালকে পার্লামেন্টারি পার্টির মিটিংয়ে ছিল, আজকে আবার জাতির উদ্দেশ্যে ভাষণে আসছে যে বিএনপির মন্ত্রী এমপিরা প্লট নেবেন না এবং ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। আবার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে উনি ওনার ব্যক্তিগত গাড়িতেই চড়বেন, সরকারি গাড়িও নেবেন না, সরকারি তেলও নেবেন না, ড্রাইভারও নেবেন না, ইভেন তার গাড়ির বহরে যে 15-20টা গাড়ি থাকতো সেটাকে কমিয়ে 4-5টায় নিয়ে আসার কথা বলছেন। তো আবার পুলিশ সিকিউরিটি যেটা রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে থাকে ভিআইপি মুভমেন্টের সময়, আপনি জানেন যে বলছেন যে সেটাও থাকবে না। সব মিলে আপনার না ভালো, এগুলি তো পজিটিভ, এগুলি মানে তার প্রবাস জীবনের অভিজ্ঞতা, সেখানকার মন্ত্রী প্রধানমন্ত্রীদের চলাচল, এগুলি আলোকে নিশ্চয়ই এটা তিনি দেখছেন। সবচেয়ে বড় কথা হলো যে যেটা সালাউদ্দিন আহমেদ বলছে যে মব কালচার শেষ, এইটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত 15-16 মাসে মোটামুটি মবতন্ত্রই একটা জেকে বসছিল বাংলাদেশের ঘাড়ের উপরে। এইটাকে যদি দূর করতে পারে, এই জন্যই বলছি যে অনেকগুলো টেকনিক্যাল ইস্যু, যেমন পিআর, প্রধানমন্ত্রীর মেয়াদ টিয়াদ, এগুলি আমাকে তো তাড়িত করে না। আমাকে সবসময় তাড়িত করে আমি যে টকশো শেষ করে আমি বাসায় ঠিক মতন ফিরতে পারবো কিনা, হ্যাঁ এইটা। এবং সাধারণ মানুষকে কিন্তু রাস্তাঘাটে তারা চলাচল করতে পারে কিনা, তার নিরাপত্তা থাকে না কেন। মঞ্জু ভাই বলছে এবং সত্য, যেই হারে শুরু হয়েছিল এই নির্বাচনোত্তর সহিংসতা, সেখানে অন্য দল না, বিএনপি নিজেরা, কারণ প্রায় 69টা বিদ্রোহী প্রার্থী ছিল, 79 সংখ্যায় 92, এইগুলি কিন্তু চলতে থাকবে। কিন্তু এখন নির্বাচনের পর কিন্তু ক্ষমতাসীনদের এই প্রবণতা হবে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, ওইটার আবার জন্য কম্পিটিশন শুরু হবে। ফলে এটা কিন্তু বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার মধ্য দিয়ে যদি বিগত সময়ের থেকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ভালো করতে পারে, যেটা 11 সরকারের অনেক ব্যর্থতা সত্ত্বেও আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনছিল, এই জায়গাটা যদি তারা অ্যাচিভ করতে পারে, তাহলে আমার ধারণা যে অন্য ক্ষেত্রে তার গুলি খুব মানুষকে সেভাবে আলোড়িত করবে না। কিন্তু আপনি একই সঙ্গে যদি আইন শৃঙ্খলাও নাই, জিনিসপত্রের দামও বাড়ছে, এইগুলি যদি চলতে থাকে, তখন হবে আমার জুলাই সনদ কই, আমার ওই গণভোট কি না কি হলো, এগুলি নিয়ে খোঁজ। ছোট্ট আরেকটা জিনিস আপনার ইয়েতে আনি যে আমাদের সেনাবাহিনী কিন্তু বিপুল সংখ্যায় দীর্ঘদিন মোতায়েন ছিল, গত 18 মাস থেকে ছিল প্রায় 50,000, 30 থেকে 50,000 বিভিন্ন সময়, এবং নির্বাচন উপলক্ষে 1 লক্ষ ছিল। এটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে, গেছেই বলা যায়, খুব স্বল্প সংখ্যক থাকবে। তো এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে এইটা একটা চ্যালেঞ্জ নতুন করে হবে কিনা? না, কোনো হবে না। এখন তো A to Z সবাই বিএনপির ত্যাগী নেতা কর্মী মতন করে আচরণ করবে, পুলিশ বাহিনীর প্রতিটা সদস্য। সুতরাং ওইটাকে যাতে বাড়াবাড়ির পর্যায়ে না যায়, সেটাকে টানতে হবে, বলতে হবে যে বাবা তুমি পুলিশ, তুমি কিন্তু বিএনপি না। এইটাও একটা চ্যালেঞ্জ, এটা ঠিক অন্য মাত্রার চ্যালেঞ্জ। কারণ এখন তো সবাই বিএনপি হওয়ার চেষ্টা করে। দেখুন যে কোথাও ডিসি, ওসি, এসপি আর পাবেন না, অন্য জামাতেও পাবেন না, আওয়ামী লীগও পাবেন না, সবাই হয়ে যাবে লাস্ট। মঞ্জু ভাই আপনার কাছে এত ভারে ভরাক্রান্ত ছিল বিএনপি, হয়তো সেই জায়গাতে হওয়ার চেষ্টা করে। দীপু ভাইয়ের কথার সাথে একটু রস দেই, সেটা হচ্ছে যে এই যে এমপিরা প্লট নেবেন না, ফ্ল্যাট নেবেন না বা গাড়ি নেবেন না, কেন নেবেন না? বিএনপির বেশিরভাগ এমপি তো আমি দেখি ঋণগ্রস্ত, গরিব মানুষ, তো শত শত কোটি টাকা ঋণগ্রস্ত, তারা ঋণ দিতে ব্যাংকের ঋণ শোধ করতে পারছেন না। বেচারারা যদি একটা প্লটও না পায়, একটা গাড়িও কিনতে না পারে, তাহলে তো তারা এই কাজ করবে কিভাবে? না, এটা তো একটা প্রভাবও বিস্তার করছে, কারণ জামাত আগেই এটা ঘোষণা দিয়েছিল নির্বাচনের সময়। আলটিমেটলি এটা তো গুড একটা স্টেপ, গুড মুভ। জামাতও নিয়েছে প্রথমে, বিএনপিও নিয়েছে। কথা হচ্ছে এই ধরনের মুভ ভালো, কিন্তু এগুলোর ইম্প্যাক্টটা কি হয়? ইম্প্যাক্টটা আমি যেটা মনে করি, গভর্নমেন্ট, সরকার কেন একজনকে সাপোর্ট দেয়?
জি। যাতে আপনি প্রপার সার্ভিসটা দিতে পারেন। এটা হলো বড় জিনিস, যে যেমন সার্ভিসটা- জামাতের যারা এমপি হয়েছে এরা ম্যাক্সিমামই আপনি দেখবেন অসচ্ছল, জি জি জি। গরিব মানুষ। তো সে যদি একটা গভর্নমেন্টের গাড়ি পায়, তারপরে তো স্কুল শিক্ষকের কাছে 74 লাখ টাকা পাওয়া গেল। আচ্ছা, যাই হোক, এই বিতর্কে আমরা আর যাচ্ছি না। মঞ্জু ভাই, আমার মনে হয় যে আপনি যেটা বলছেন, আপনার পয়েন্টটা আমি ধরতে পেরেছি, যে অসচ্ছল তাদের দরকার, কিন্তু তারা যদি এটাকে মিসইউজ না করে প্রপারলি পাবলিক আমাদের সার্ভিসে, কথা হচ্ছে সরকার আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার অফিস আপনাকে একটা গাড়ি জি, দিলে জি। আপনি টাইমলি অফিসে আসতে পারবেন, সেটাই তো সুবিধা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। জনাব মুস্তফা ফিরোজ, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠান উপভোগ করলেন, অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি।